তো হ্যালো বন্ধুরা, সবাইকে আবার একবার স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল সহজ গুরুতে। তো দেখুন, আজকে আমরা প্যাডাগজির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। গতদিন আমরা প্যাসেজের প্রশ্ন সলভ করেছিলাম। তো আজকে আমরা প্যাডাগজির কিছু প্রশ্ন সলভ করব, আপনাদের সাথে করবো ভাই। তো সুতরাং কারেক্ট আনসার কী হবে আপনারা কমেন্ট করবেন। এবং আমরা কনসেপ্টের ক্লাস মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে, প্রত্যেকটা কনসেপ্ট আমরা প্রায় শেষ করে দিয়েছি। এবার শুধু বাকি রইল আমাদের রিভিশন। তো রিভিশন আমাদের এইভাবে চলতে থাকবে আস্তে আস্তে। তো বাকি আপনারা দেখবেন এবং কন্টিনিউ আমরা ক্লাস করব। 106 নম্বর প্রশ্নে কি বলেছে, প্রথম প্যাডাগজির প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। প্রথম শ্রেণীর একটি ভাষা শিক্ষার পাঠ্য বই শুরু হয় প্রথমে বর্ণমালা থাকে, তারপর 2 অক্ষরের, তারপর 3 অক্ষরের, তারপর শব্দ, গল্প এবং কবিতার মাধ্যমে। এই যে পদ্ধতি, এই পদ্ধতি কোন পদ্ধতি বলা হয়? ঊর্ধ্বগামী, অধোগামী, শাস্তিমূলক না কারিকুলাম ফ্রেমওয়ার্ক অ্যাপ্রোচ? এখানে কারেক্ট আনসার কোনটি হবে বলুন তো? ততক্ষণে আমি ঠিক আছে, হবে পার হলো। বলুন। একটা শ্রেণীর প্রথমে একটা ভাষা শিক্ষার পাঠ্য বই শুরু হয় প্রথমে বর্ণমালা থাকে, তাই না? প্রথমে বর্ণমালা থাকে, তো তারপরে কি থাকে? তারপরে থাকে আমাদের 2 অক্ষরের, তারপরে থাকে আমাদের 3 অক্ষরের শব্দ, তারপরে গল্প বা কবিতার মাধ্যমে। তো এই যে পাঠ্যপুস্তকে কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে? ঊর্ধ্বগামী পদ্ধতি, অধোগামী পদ্ধতি, শাস্তিমূলক পদ্ধতি না পাঠ্যক্রমের কাঠামো পদ্ধতি? প্রথমে বর্ণমালা থাকবে ক খ গ ঘ, তারপরে গল্প বা কবিতা থাকবে, ঠিক আছে, এই ধরনের মানে সিকোয়েন্সে থাকবে। ছোট থেকে বড় আকারে যাবে, প্রথমে ছোট থেকে সহজ থেকে একটু কঠিনের দিকে যাবে। তো সহজ থেকে যখন কঠিনের দিকে যাবে তখন এটাকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ঊর্ধ্বগামী পদ্ধতি, মানে নিচে থেকে উপরের দিকে উঠছে, তাই না? প্রথমে ছোট্ট বর্ণমালা শিখছে, তারপর 2 অক্ষর, ঠিক আছে, প্রথমে 2 অক্ষর শিখছে, তারপর কি শিখছে? তারপর 3 অক্ষর শিখছে, তারপর 4 অক্ষর শিখছে, তাই না? তারপর দেখুন, পড়ার বিভ্রান্তি হলো। পড়ার বিভ্রান্তি কোনটি? পড়ার বিভ্রান্তি কোনটি? ডিসলেসিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া না ডিসফোরিয়া? আপনারা জানেন কিন্তু ওই কারেক্ট আনসার। পড়ার বিভ্রান্তি কারেক্ট আনসার কি হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট বক্স। ও বড়িয়া বড়িয়া বড়িয়া। রিডিং, রিডিং সম্বন্ধে যদি রিলেটেড হয়, জানিয়ে রাখুন, রিডিং সম্বন্ধে রিলেটেড হলো যে ডিসলেক্সিয়া বা ডিসলেসিয়া। যদি আমাদের রাইটিং সম্বন্ধে সমস্যা হয় তাহলে বলবেন ডিসগ্রাফিয়া। যদি ম্যাথস রিলেটেড সমস্যা হয় তাহলে বলবেন ডিসক্যালকুলিয়া। আর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে যদি সমস্যা হয় তাহলে বলবেন ডিসফোরিয়া। তো এখানে কারেক্ট আনসার আমাদের হচ্ছে কি ডিসলেসিয়া। তো এই ধরনের যদি পুরো কনসেপ্ট লাগে তো অবশ্যই বলবেন, আমি দিয়ে দিব আপনাদের, কোনো চাপ নেই। আপনারা সবাই কারেক্ট আনসার দিচ্ছেন। তারপর দেখুন, ভাষা শিক্ষার শ্রেণীকক্ষে লেখার অভ্যাস আরম্ভ করার জন্য একজন শিক্ষক যা করবেন তা হলো। একটা ভাষা শিক্ষার ক্লাসে লেখার অভ্যাস আরম্ভ করবেন, এক্ষেত্রে একজন শিক্ষক কি করতে পারেন? ছাত্রদের স্বল্প সময়ের মধ্যে বিষয় সম্পর্কে অনেক সম্ভাব্য বিকল্প চিন্তা করতে এবং বিভিন্ন ধারণা তৈরি করতে বলবেন। ব্ল্যাকবোর্ডে লেখা বিষয় থেকে একটি অনুচ্ছেদ নকল করতে বলবেন। বিদ্যালয়ে আসার আগে ছাত্রদের বিভিন্ন অনুচ্ছেদ পড়ে আসতে বলবেন। ছাত্রদের ভালো হাতের লেখায় লিখতে বলবেন। তো 108 কারেক্ট আনসার কি হবে? কি হবে কারেক্ট আনসার? একটু ভাবুন তবে কারেক্ট আনসার কি হতে পারে? লেখার অভ্যাস আরম্ভ করার জন্য একজন শিক্ষক যা করবেন, প্রথমে দেখবেন নকল করা। নকল করা কখনো কি হয়? মোটেই না। কেটে দিন না আনসারটাকে, একটা বাদ দিয়ে দিন আপদ। এবার বলুন 3টা দিয়ে কোনটা কারেক্ট আনসার হবে? আপনার সবাই তাদের কমেন্ট করবে। বিদ্যালয়ে আসার আগে ছাত্রদের অনুচ্ছেদ পড়ে আসতে বলবেন।
বিদ্যালয়ে আসার আগে ছাত্ররা বাড়িতে পড়লো কি না না সেটা আমার লক্ষ্য বিষয় নয়। আমি ক্লাসে কিভাবে লেখার অভ্যাস করবো সেটা আমার কথাবার্তা। ভালো হাতের লেখা বলতে লেখা হবে, খারাপ হাতের লেখা হবে না সেরকম কোনো কথা নয়। ৩ টা অপশন এলিমিনেট, অপশন নাম্বার 1 অটোমেটিক্যালি কারেক্ট অ্যান্সার। ৩ টা অপশন কেটে গেলে তো একটাই বেঁচে থাকলো, তাই না? কি বলেছে দেখি? ছাত্রদের স্বল্প সময়ের মধ্যে বিষয় সম্পর্কে সম্ভাব্য বিকল্প চিন্তা করতে এবং বিভিন্ন ধারণা তৈরি করতে বলবেন। তারা কি করবে? ছাত্ররা কি করবে? কম সময়ের মধ্যে বিষয় সম্পর্কে অনেক সম্বন্ধে তাদেরকে চিন্তা করতে দেওয়া হবে যে একটা কলম, এটা হচ্ছে একটা কলম। এই কলম সম্বন্ধে তুমি চিন্তা করো এবং কলম সম্বন্ধে কি জিনিস তোমার মাথায় আসে ওই জিনিসগুলো তুমি লিখো। তুমি লেখো তো কলম সম্বন্ধে লেখো, খাতা সম্বন্ধে লেখো। তখন সেই কলম সম্বন্ধে তার মাথায় যা আসবে তা সে লিখবে। বিভিন্ন ধারণা, বিভিন্ন কনসেপ্ট তৈরি হবে। বিভিন্ন ছাত্রের বিভিন্ন ধরনের মেন্টালিটি থাকবে। বিভিন্ন ধরনের বিভিন্ন জনে লিখবে, বিভিন্নভাবে লিখবে। সুতরাং অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। একজন শিশু যেভাবে মাতৃভাষা শেখে, কারেক্ট অ্যান্সার কি হবে? শোনার মধ্য দিয়ে, বলার মধ্য দিয়ে, লেখার মাধ্যম দিয়ে, একটা প্রথাগত শিক্ষা পদ্ধতিতে। কোয়েশ্চন নম্বর 109 কি হবে কারেক্ট অ্যান্সার? খুব তাড়াতাড়ি কমেন্ট বক্স। এটি হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন। 2019 এর জুলাই মাসে যে অনুষ্ঠান হয়েছিল সিটেট পেপার 1, এই পেপার 1 এর প্রশ্ন। তো পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 সেটি আপনি দেখতে যাবেন না। ঠিক আছে ভাই? অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন যত বেশি ভালো করে সলভ করবেন, হয়তো 2019 এ এটা আসছে, এবার যে আপনি এক্সাম দিচ্ছেন ডাইরেক্ট চলে আসবে। ওইটা ল্যাঙ্গুয়েজ 1 এ আসছে, আপনার ল্যাঙ্গুয়েজ 2 তে চলে আসবে। কি ব্যাপার আছে? তো আজকে আমরা ল্যাঙ্গুয়েজ 2 ও করব, ল্যাঙ্গুয়েজ 1 ও করব, যতগুলো সম্ভব হয় চালিয়ে যাব, চেষ্টা করে যাব। একজন শিশু যেভাবে মাতৃভাষা শেখে, কিভাবে শেখে? শোনার মধ্য দিয়ে, বলার মধ্য দিয়ে, লেখার মধ্য দিয়ে, একটি প্রথাগত শিক্ষা পদ্ধতিতে। তো 109 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হবে? একজন শিক্ষক মাতৃভাষা শিখবে কিসের মাধ্যমে? আমরা সবাই জানি কিসের মাধ্যমে? শোনার মাধ্যমে। কিসের মাধ্যমে? শোনার মাধ্যমে সে মাতৃভাষা শিখবে, তাই না? তারপর দেখুন, নিম্নলিখিত কোনটি উৎপাদনশীল দক্ষতার শ্রেণীতে পড়ে? উৎপাদনশীল দক্ষতা মানে প্রোডাক্টিভ স্কিল। আমরা জানি লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং 4টা আমাদের স্কিল আছে। তার মধ্যে 2টা আছে আমাদের প্রোডাক্টিভ, 2টা আছে রিসিপটিভ। তো কোন 2টা প্রোডাক্টিভ, কোন 2টা রিসিপটিভ ওটা আমাদের জানতে হবে। লিসেনিং মানে আপনি শুনছেন। আমি কথা বলছি, আপনারা কিন্তু কমেন্ট করুন কারেক্ট আনসার। প্রথমে আপনার আনসার দিয়ে দিন, এটা সমস্যা হয়ে যাবে। 110 এর কারেক্ট আনসার কি হবে? 110 এর কারেক্ট আনসার কি হবে? তাড়াতাড়ি কমেন্ট করুন। দেখুন, আপনি কিছু শুনছেন। লিসেনিং মানে আপনি শুনছেন। শুনছেন মানে কি? আপনি গ্রহণ করছেন। মানে এটা আপনার রিসিপটিভ স্কিল। ঠিক আছে? আপনি পড়ছেন। আপনি যা পড়ছেন সেটা আপনি রিসিভ করছেন। দ্যাট ইস কল্ড রিসিপটিভ স্কিল। এবং আপনি বলছেন এবং লিখছেন সেটা অন্য কেউ দেখছে। তার মানে সেটা আপনার প্রোডাক্টিভ স্কিল। ঠিক আছে? তো এখানে প্রোডাক্টিভ বলেছে মানে কি? বলা এবং লেখা। তো বলা এবং লেখা দেখুন অপশন নাম্বার 3 তে রয়েছে। সুতরাং 110 এর অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার। যদি বলতো রিসেপটিভ স্কিল কোনটি, তাহলে হতো আপনার কি? আ পড়া এবং শোনা। ঠিক আছে? পড়া এবং শোনা এটা হতো কারেক্ট অ্যান্সার যদি রিসিপটিভস হতো। রিসিপটিভ। আর প্রোডাক্টিভ হচ্ছে কি? বলা এবং লেখা। সেটা মাথায় রাখবেন। প্রশ্ন কিভাবে আসবে। তারপর দেখুন, একটু জুম আউট করে নিচ্ছি, না হলে কিন্তু পুরো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, ৩য় শ্রেণীর কক্ষের শিক্ষিকা করুণা ছাত্রদের একটি কবিতা পড়ানোর পর তাদের কিছু কাজ দিতে মনস্থির করেন। নিম্নলিখিতের মধ্যে কোন কাজ তিনি নির্বাচন করবেন যাতে ছাত্ররা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে? এটা কবিতা পড়ানোর পর তিনি কিছু কাজ স্থির করলেন। এমন একটা কাজ তিনি বাচ্চাদের দিবেন যেখানে শিশুরা ডাইরেক্ট ইনভলভ হতে পারে, সক্রিয় অংশগ্রহণ করতে পারে। দেখুন তো আমরা প্রশ্নগুলো, অপশনগুলো পড়ি। কবিতার শেষে যে প্রশ্নগুলো দেওয়া আছে ছাত্রদের সেগুলির উত্তর লিখতে বলবেন। ছাত্রদের গোষ্ঠীগতভাবে কবিতার ব্যাখ্যা বলতে বলবেন। যেমনটা কবিতাতে লেখা আছে ঠিক সেভাবেই ছাত্রদের তা মুখস্থ করতে বলবেন। কবিতায় থাকা নতুন শব্দগুলি অবলম্বনে ছাত্রদের বাক্য রচনা করতে বলবেন। কোয়েশ্চন নাম্বার 111। কোয়েশ্চন নাম্বার 111 কারেক্ট অ্যান্সার কি হবে? খুব তাড়াতাড়ি বলুন তো। সবাই অংশগ্রহণ করবে। এখানে মাথায় রাখবেন অল স্টুডেন্টস ক্যান পার্টিসিপেট।
ইন হুইচ অফ দ্য ফলোয়িং ফাংশন? শিক্ষক মশাই এমন কি করবেন যেখানে সব ছাত্ররা সক্রিয়ভাবে অংশগ্রহণ অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারে? প্রথমত একটা কথা, মুখস্থ, কণ্ঠস্থ, গলস্থ, ঠোঁটস্থ, নাকস্থ, মুখস্থ এগুলো সব কেটে দিন। এগুলো কখনোই আপনার কোনো কাজে নয়, সেগুলো বেকার। এগুলো কেটে দিন। কবিতায় থাকা নতুন শব্দ অবলম্ব বাক্যদের বাক্য রচনা করতে বলবেন। আপনি কবিতা পড়াচ্ছেন, এবার বললেন নতুন শব্দ দিয়ে তোমরা বাক্য রচনা করতে, তারা কি পারবে? মোটেই পারবে না। কবিতার শেষে যে প্রশ্নগুলি দেওয়া আছে সেগুলি, আমরা কবিতার শেষে প্রশ্নগুলির উত্তর আমরা লেখাই না। ঠিক আছে? আগে সে কবিতাটা বুঝতে পারলো কিনা না আন্ডারস্ট্যান্ডিংটা প্রথমে, লেখা তো লাস্টে গেল। তো ৩ টা অপশন কেটে গেল, সুতরাং অপশন নাম্বার 2। তাদের গোষ্ঠীগতভাবে কবিতার ব্যাখ্যা। সবাইকে বলব যে তোমরা দলবদ্ধভাবে বলো তো, সবাই মিলে বলো তো কবিতার ব্যাখ্যা কি হতে পারে? কবিতা থেকে কি বুঝলে? তখন একজন ওইটা বলবে, একজন আরেকটা বলবে, একজন বলবে স্যার এরপরে এই ছিল, স্যার ম্যাডাম এরপরে এই ছিল, ম্যাডাম এরপরে এই ছিল। এই দুটো বলবে। সুতরাং এটা হবে কারেক্ট আনসার অপশন নাম্বার 2। নেক্সট ১১২। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থেকে প্রশ্ন আসে নাই এমন কোনো সিটের পরীক্ষা আজ পর্যন্ত হয় নাই ভাই। সুতরাং বি কেয়ারফুল। ভাষার আঙ্গিকরণ মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অনুযায়ী নিম্নলিখিত কোনটি সঠিক? ভাষা শিক্ষায় ছাত্রদের সহজাত দক্ষতা নেই। শিশুরা তখনই ভাষা শেখে যখন তারা বিদ্যালয়ে যায়। প্রতিটি শিশুর ভাষা শিক্ষায় একটা সহজাত ক্ষমতা থাকে। শিশুরা বিভিন্ন উৎস থেকে ভাষা শিক্ষা করে থাকে। তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্লাস যদি দেখে না থাকেন, এখনই আমাদের চ্যানেলে গিয়ে পেয়ে যাবেন ল্যাঙ্গুয়েজ লার্নিং, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। পুরো ডিটেইলস আপনাদের এলাবোরেট করে দেওয়া আছে। সম্পূর্ণটা আপনারা দেখে নিন। ঠিক আছে? তো ১১২ নম্বর প্রশ্নের আপাতত কারেক্ট আনসার কি হচ্ছে? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কি? ল্যাঙ্গুয়েজ লার্নিং মানে যে জিনিসটা শিশুদেরকে শেখাতে হয়। ল্যাঙ্গুয়েজ লার্নিং আমি এলএল দিয়ে দিচ্ছি। আর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মানে এলএ দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মানে প্রথম ভাষা মানে L1। L1 মানে প্রথম ভাষা, প্রথম ভাষাকে আমরা বলতে পারি মাতৃভাষা। মাতৃভাষাকে আমরা বলতে পারি ঘরের ভাষা। ঠিক আছে? আর L2, LL মানে ল্যাঙ্গুয়েজ লার্নিং মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2। ল্যাঙ্গুয়েজ 2 কে আমরা বলতে পারি দ্বিতীয় ভাষা বা বিদেশি ভাষা। অর্থাৎ যে ভাষা আমরা শিখি সেই ভাষা হচ্ছে দ্বিতীয় ভাষা। আর যে ভাষাটা আমাদের শিখতে হয় না, অটোমেটিক্যালি আমাদের মধ্যে ডেভেলপড হয়ে যায়, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, অর্থাৎ মাতৃভাষা যেটা আমাদের শিখতে হয় না। তো এই ক্ষেত্রে বলেছে যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে কোনটা সঠিক? কারেক্ট আনসার কি হবে ১১২? ভাষা শিক্ষায় ছাত্রদের সহজাত দক্ষতা নেই। আরে ভাই, দক্ষতা তো আছে। এখানে নেই কেন? দক্ষতা তো নিশ্চয়ই আছে। কারণ না হলে কি আপনার মা-বাবা ওরা তো অটোমেটিক শুনে, শুনেই শিখে যায়। তাই না? ওকে মা বলো, বাবা বলো শুনে, শুনেই শিখে যাবে। শিশুরা তখনই ভাষা শেখে যখন তারা বিদ্যালয়ে যায়। মোটেই না। বিদ্যালয়ে যাওয়ার আগেই তাদের অনেক ভাষা তারা শিখে নেয়। এই যে মা, বাবা, কাকা, জ্যাঠা অনেকগুলি তারা শব্দ তারা জানে। অর্থাৎ মা হচ্ছে ১ম শিক্ষক আমরা যদি বলি। তো মায়ের কাছ থেকেও কিন্তু শিশুরা অনেক কিছু শিখে নেয়। অনেক ভাষা শিখে নেয়। তো বিদ্যালয়ে যাওয়ার আগে অনেক ভাষা শিখলো। অপশন নাম্বার 1 টু ক্যানসেল। শিশুরা বিভিন্ন উৎস থেকে ভাষা শিক্ষা করে থাকে, ওইটা ঠিক আছে। কিন্তু তারপরেও এখানে যে বেস্ট কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3। প্রতিটা শিশুরই ভাষা শিক্ষায় অর্থাৎ acquired ল্যাঙ্গুয়েজ একটা সহজাত সক্ষমতা থাকে। এখানে বলেছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এর ক্ষেত্রে কোনটা কারেক্ট? এখানে হবে অপশন নাম্বার 3 কারেক্ট। প্রত্যেকটা শিশুরই acquired ল্যাঙ্গুয়েজ একটা সহজাত সক্ষমতা থাকে। তো আরেকটা কথা আপনাদের জানিয়ে দেই যে এই যে আমি যে আনসার গুলা বলছি সবগুলো কিন্তু অফিসিয়াল আনসার কি ফলো করে কিন্তু আমি বলছি, কারণ অফিসিয়াল আনসার কে ছাড়া আমি কিন্তু ক্লাস কন্ডাক্ট করি না। ঠিক আছে? তারপর দেখুন, একটি ভাষা শেখার ক্ষেত্রে নিম্নলিখিতের মধ্যে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? টিএলএম পঠন শিক্ষক প্রণালী এর ব্যবহার, সামাজিক মেলামেশা, বই পড়া, নাটক বা সিনেমা দেখা। তো ১১৩ নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? ভাষা শেখার ক্ষেত্রে নিম্নলিখিত কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? ১১৩ কারেক্ট আনসার কি হবে? বলুন তো। সবটাই গুরুত্বপূর্ণ এখানে। ভাষা শিক্ষার ক্ষেত্রে সব টিএলএম ও আমাদের দরকার আছে। সামাজিক মেলামেশাও ঠিক আছে, প্রয়োজন আছে। বই পড়াও ঠিক আছে। নাটক বা সিনেমা দেখাও ঠিক আছে। সবগুলা কিন্তু ভাষা শেখার ক্ষেত্রে প্রয়োজন। তো কোনটা বেশি প্রয়োজন? কথা হচ্ছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? এখানে কারেক্ট আনসারটা সামাজিক মেলামেশা।
কারণ ভাষা শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সামাজিক মেলামেশা একটা শিশু জন্মের পরই তার পরিবারকে পায়। ঠিক আছে? পরিবার। পরিবারও কিন্তু তার কাছে একটা সমাজ। ঠিক আছে? বা তার পাড়া প্রতিবেশী যখন আসলো তখনই এটা কিন্তু তার কাছে সামাজিক। ঠিক আছে? তো সেই সামাজিক মেলামেশা থেকে, পরিবার থেকে সে কিন্তু সবচেয়ে বেশি ভাষা, সবচেয়ে খুব তাড়াতাড়ি সে ভাষা শিখতে পারে। সুতরাং সামাজিক মেলামেশা ইস দ্য রাইট অ্যান্সার। একটি অধ্যায়ে ছবি বা রেখাচিত্র ব্যবহৃত হয়। কারণ কি? একটা অধ্যায়ে একটা অধ্যায় যখন থাকে আমরা পাঠ্যপুস্তক দেখি, পাঠ্যপুস্তকে ছবি বা কিছু রেখাচিত্র থাকে। তার থাকার যেটা কারণ, মূল কারণ কি? পাঠ্য বই বা অধ্যায়ে রেখাচিত্র দেওয়া একটি প্রচলিত ধারা। এইটি পাঠ্যপুস্তককে আকর্ষণীয় করে তোলে। এগুলি নির্বস্তক ধারণাকে বুঝতে সাহায্য করে। একটি অধ্যায় লেখা খুব কঠিন কিন্তু তার রেখাচিত্র তৈরি সহজ। আরে ভাই, ও ১১৪ ইন্টারেস্টিং প্রশ্ন ভাই। কারেক্ট অ্যান্সার কি হবে? তাড়াতাড়ি বলুন। খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। 114 কারেক্ট অ্যান্সার কি হবে? একটি অধ্যায়ে ছবি বা রেখাচিত্র ব্যবহৃত হয়। এটা পাঠ্যপুস্তকের প্রচলিত ধারা বলেছে। প্রচলিত ধারা কখনো হবে না। পাঠ্যপুস্তকে আকর্ষণীয় রেখাচিত্র তোলে না। লেখা কঠিন কিন্তু লেখা যদি সহজ সেটা ব্যাপার নয়। অর্থাৎ কি কিছু, কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমরা বুঝতে অসুবিধা হয়, ওই জিনিসগুলা ওই ধারণাটিকে আমরা বুঝতে পারি এই চিত্রের মাধ্যমে বা রেখাচিত্রের মাধ্যমে। ছোট শিশুরা এখানে যদি তার সামনে একটা উম আমরা একটা পাইনঅ্যাপল এখানে লিখে দিই যদি পাইনঅ্যাপল এবং এখানে যদি একটা পাইনঅ্যাপলের ছবি যদি এঁকে দিই, তাহলে ছবি দেখে সে অটোমেটিক বুঝতে পারবে যে এটা পাইনঅ্যাপল। অর্থাৎ পাইনঅ্যাপল এখানে কি লেখা সে বুঝতে পারছে না। কিন্তু এই ছবি দেখে কিন্তু সে বুঝতে পারছে যে ইট ইস পাইনঅ্যাপল এবং এখানে পাইনঅ্যাপলও লেখা আছে। সুতরাং এই যে নির্বস্তক শিশুর কাছে কিন্তু সেটা নির্বস্তক ধারণা। এই ধারণাকে বুঝতে পেরেছে, সুতরাং এই জন্যই ছবি বা রেখাচিত্র ব্যবহার করা হয়। তারপর দেখে নেওয়া যাক। একজন ছাত্রকে একজন ভালো লেখক হিসাবে গড়ে তুলতে শিক্ষক লেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদানের উপর মনোনিবেশ করবেন তা হলো, ছাত্রকে একজন ভালো লেখক হিসাবে গড়ে তুলতে গেলে শিক্ষক লেখার দিকে কোন দিকটা মনোযোগ দিতে হবে? হাতের লেখা, ব্যাকরণ, ব্যাখ্যা না শব্দ ব্যবহারের মাত্রা? একজন শিক্ষকের যদি টার্গেট থাকে যে আমি ছাত্রকে একজন ভালো লেখক বানাবো, তখন শিক্ষক কোন বিষয়ে বেশি মনোনিবেশ করবেন? দ্যাট ইজ দ্য কোয়েশ্চন। হাতের লেখা খুব সুন্দর হতে হবে, ব্যাকরণ খুব ভালো হতে হবে, তার এক্সপ্লেনেশন খুব সুন্দর হতে হবে, তার শব্দ ব্যবহারের মাত্রা ওয়ার্ড লিমিটটা ঠিকঠাক থাকতে হবে। তো এখানে কারেক্ট আনসার কি হবে? লেখক হতে গেলে বা ভালো কিছু লিখতে গেলে ব্যাখ্যাটা ঠিক যদি এক্সপ্লেনেশন যদি সে খুব ভালো করে করতে পারে, তাহলে সে একজন লেখক হতে পারবে। অর্থাৎ আমরা গল্প বা পদ্য পড়ি তখনই পড়ি বা তখনই লিখি গল্পগুলা খুব ভালো করে এক্সপ্লেন করে লেখা থাকে, তাই না? বিশদে আলোচনা করা থাকে, বিশদ আলোচনা। তো বিশদ আলোচনা যদি আমরা লিখতে পারি তাহলেই সে ভালো লেখক হবে। এই দেখুন এখানে একদম সেম প্রশ্ন আবার চলে আসলো। এখানে দেখুন এই প্রশ্নটা কি বলেছে, এই প্রশ্নটা মন দিয়ে দেখুন। এই প্রশ্নটা বলেছে পড়ার বিভ্রান্তি কি? আমরা আনসারে কি বলেছিলাম আপনাদের? আমি বলেছিলাম ডিসলেক্সিয়া, আপনারা যেটা জানেন। ঠিক আছে? আবার সেম প্রশ্ন এখানে দেখুন মজার বিষয় কি? এখানে দেখুন মজার বিষয় কি বলেছে? ডিসলেক্সিয়া যে বিষয়ের সঙ্গে সম্পর্কিত তা কি? দেখুন কি ব্যাপার? মানসিক বিশৃঙ্খলা, ব্যবহারিক বিশৃঙ্খলা, গাণিতিক বিশৃঙ্খলা না পঠন বিশৃঙ্খলা? দেখুন সেম প্রশ্ন এসেছে। সেম প্রশ্ন, সেম থিং, আমরা ২ মার্ক পেয়ে গেলাম। ঠিক আছে? সেম জিনিস। তো ডিসলেক্সিয়া কি? এখানে কি ছিল? রিডিং ডিসঅর্ডার। তো রিডিং ডিসঅর্ডার, পঠন বিশৃঙ্খলা আর কোথায় যাচ্ছেন? তো যাওয়ার জায়গা নেই ভাই। সুতরাং ১১৬ কারেক্ট অ্যান্সার। পঠন দেখলেন? অর্থাৎ একটি টপিক থেকে কিন্তু ২টা ৩টা প্রশ্ন আসতে পারে। সুতরাং সবগুলো টপিক কিন্তু খুব ভালো করে দেখা প্রয়োজন। ১১৭ কি বলেছে দেখি? একটি পাঠ্য পড়ার সময় নিম্নলিখিতের মধ্যে কোন বিষয়টি খুব গুরুত্বপূর্ণ? সঠিক উচ্চারণের সঙ্গে পড়া, প্রতিটি বিরাম চিহ্ন সঠিকভাবে ব্যবহার করা, একটি পাঠের অর্থ বোঝা বা দ্রুত পড়া? এখানে কারেক্ট আনসার কোনটি হবে? সঠিক উচ্চারণের সঙ্গে পড়া হবে, না প্রতিটি বিরাম চিহ্ন সঠিকভাবে ব্যবহার করা হবে, না একটি পাঠের অর্থ বোঝা হবে, না দ্রুত পড়া হবে?
এখানে পড়ার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা হবে? কারেক্ট অ্যান্সার বলুন তো। এখানে কারেক্ট অ্যান্সার হবে একটা পাঠের অর্থ বোঝা। আমরা তখন একটা ক্লাসটা সাকসেস হবো যদি আমরা ক্লাসের অর্থটা যদি খুব ভালো করে বুঝতে পারি। তারপর দেখুন ১১৮ কি বলেছে। দেখুন, দ্বিতীয় শ্রেণীকক্ষের শিক্ষক একজন তাসা, শিক্ষকের নাম হচ্ছে তাসা। তিনি ছাত্রদের শব্দভাণ্ডারের উন্নতির জন্য প্রচুর পরিশ্রম করেন। ছাত্রদের শব্দভাণ্ডারের উন্নতির জন্য নিম্নলিখিত কোনটি সবচেয়ে ভালো পদ্ধতি হবে? শব্দভাণ্ডার উন্নতির জন্য তিনি প্রচুর পরিশ্রম করছেন। তাদের শব্দভাণ্ডারের উন্নতির জন্য কোন পদ্ধতিটা ভালো হবে? এখানে কারেক্ট আনসার কোনটি হবে? ১১৮ আমরা দেখি। ছাত্ররা একটি নতুন অধ্যায় পড়ার আগে সমস্ত নতুন শব্দ মুখস্থ করে নেবে। ছাত্ররা পাঠ প্রেক্ষিতে নতুন শব্দের অর্থ অনুমান করবে। ছাত্ররা প্রতিটি নতুন এবং কঠিন শব্দের অর্থের জন্য অভিধানের সাহায্য নেবে। ছাত্ররা অধ্যায়ের প্রতিটি নতুন এবং কঠিন শব্দের নিচে দাগ দেবে এবং তারপর তাদের অর্থ মুখস্থ করবে। তো এখানে কারেক্ট অ্যান্সার কোনটি হবে? কারেক্ট অ্যান্সার খুব তাড়াতাড়ি বলুন তো। প্রশ্নে কি বলেছে? শব্দভাণ্ডার উন্নতির জন্য ভালো পদক্ষেপ কোনটি? শব্দভাণ্ডার উন্নতির জন্য ভালো পদ্ধতি কোনটি? কি হবে কারেক্ট অ্যান্সার? বায়াত কাকাল, খুব তাড়াতাড়ি করুন। নাম্বার দিয়ে দিই ১১৮। ঠিক আছে, ১১৮ কারেক্ট অ্যান্সার কোনটি হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো। দেখুন এখানে দেখুন মুখস্থ, এখানে দেখুন মুখস্থ। ঠিক আছে, অপশন নম্বর ৪ এবং অপশন নম্বর ১ আপনি অটোমেটিক কেটে দিন। অর্থের জন্য সে যদি অভিধা ডিকশনারি যদি সাহায্য লয়, তাহলে সে বারে বারে ডিকশনারি যখন নেবে তখন তার শব্দভাণ্ডার কি করে উন্নতি হবে? শব্দ উন্নতি হবে না। তখন কারেক্ট অ্যান্সার কী হবে? অর্থ অনুমান করবে। পাঠের পরিপ্রেক্ষিতে সে যখন অর্থ অনুমান করতে পারবে তখন এটা তার পক্ষে খুব ভালো পদ্ধতি হবে। সবসময় আমরা অনুমান যদি বাচ্চারা করতে পারে যে কি বসতে পারে, আমরা অনেক সময় শূন্যস্থানপূর্ণ দিয়ে দিই, তো আমরা দেখি যে সে অনুমান করতে পারছে কিনা না। তারপরে দেখুন, দ্বিতীয় শ্রেণীকক্ষে একজন শিক্ষক অভিব্যক্তি ও অঙ্গভঙ্গির মাধ্যমে একটি আকর্ষণীয় গল্প বলছিলেন। গল্পটি পড়ার পর তিনি ছাত্রদের আবার সেটিকে নিজেদের ভাষায় বলতে বললেন। তিনি ছাত্রদের যে ক্ষমতা বুঝতে চাইছিলেন তা হলো, দ্বিতীয় শ্রেণীকক্ষে একজন শিক্ষক একটা আকর্ষণীয় গল্প বললেন। গল্পটি তিনি বলে দিলেন, তারপর ছাত্রদের বললেন যে আমি যা বললাম তোমরা আবার বলো। তো এখানে তিনি তাদের কিসের দক্ষতা বুঝতে চাইলেন? ১১৯। শোনার বোধশক্তি, বলার বোধশক্তি, পড়ার বোধশক্তি না লেখার বোধশক্তি? কি হবে? কি হবে ভাই? বড়িয়া ভাই খুব তাড়াতাড়ি কমেন্ট করবে। কি হবে ভাই? খুব তাড়াতাড়ি কমেন্ট। দ্বিতীয় শ্রেণীকক্ষে একজন শিক্ষক অভিব্যক্তি অঙ্গভঙ্গির মাধ্যমে একটি আকর্ষণীয় গল্প বলছিলেন। গল্পটি বলার সময় তিনি ছাত্রদের আবার সেটিকে নিজেদের ভাষায় বলতে বললেন। তিনি ছাত্রদের যে ক্ষমতা বুঝতে চাইছিলেন তা কি? অর্থাৎ ছাত্ররা যদি শুনতে পারে তাহলে না বলতে পারবে, তাই না? ছাত্রদের শোনার বোধশক্তিটা আছে কিনা না ওইটা তিনি বুঝতে চাইলেন। তারপরে এই প্রশ্ন দেখুন, শ্রেণীকক্ষে উন্নত পরিবেশের ছাপ বলতে বোঝায়। শ্রেণীকক্ষে উন্নত পরিবেশের ছাপ বলতে কি বোঝায়? শ্রেণীকক্ষের দেওয়ালগুলি রঙিন হবে। দেওয়ালে এমন লিখিত বিষয়ের সাঁটা থাকবে যেগুলি মূল ধারণার সঙ্গে সংযুক্ত। বড় আয়তনের অক্ষর সাঁটা হবে যাতে উচ্চস্বরে পড়া যায়। দেওয়ালে ছবি সহ রঙিন কবিতা আঁকা হবে। কারেক্ট আনসার কি হবে? শ্রেণীকক্ষের দেওয়ালগুলি রঙিন হবে। ১ নম্বর। উন্নত পরিবেশের ছাপ বলতে আমরা কি বুঝি? ১২০। দেওয়ালে এমন কিছু লিখিত বিষয়ের ছাঁটা থাকবে যেগুলি মূল ধারণার সঙ্গে সংযুক্ত হবে। নাম্বার ২, বড় আয়তনের অক্ষর ছাঁটা হবে যাতে উচ্চস্বরে পড়া যায়। দেওয়ালে ছবি সহ রঙিন কবিতা আঁকা হবে। তো শ্রেণীকক্ষে উন্নত পরিবেশের ছাপ বলতে আমরা কি বুঝবো? 120। ঠিক আছে, তো ১২০ কারেক্ট আনসার কি? এখানে কারেক্ট আনসার হবে দেওয়ালে এমন লিখিত বিষয়ের সাঁটা থাকবে যেগুলি মূল ধারণার সঙ্গে সংযুক্ত। দেওয়ালে অনেক কিছু লেখা আছে যেগুলি আমার ধারণার সঙ্গে রিলেটেড নাই। আজকে যদি আমার এলপি স্কুলের দেওয়ালে, ধরে নিন এলপি স্কুলের যদি দেওয়ালে ইউনিভার্সিটির মতো যদি কোটেশন দেওয়া থাকে, সেগুলি কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে না, বাচ্চারা বুঝতে পারবে না। সুতরাং মূল ধারণার সঙ্গে সম্পৃক্ত হতে হবে এমন বস্তু আমার দেওয়ালে লিখিতভাবে সাঁটা থাকতে হবে।
সুতরাং অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে? আশা করি বুঝতে পারলেন।